এবার বাড়ল গণপরিবহনের ভাড়া, পরে সমন্বয়ের আশ্বাস। যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। চাপ বাড়ল জনসাধারণের ঘাড়ে। আমার আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ হলো কিনা, এগুলো তো আসলে হয় না, বাংলাদেশে এগুলো হয় না। আসলে তো হুটার সিদ্ধান্ত চাপাই দেয়। বাস ভাড়া বাড়াটা যুক্তিসঙ্গত কথা না। সংযোগ যোগাযোগ রেখে করাটা উচিত। জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনায় কমিটি করছে সরকার। যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বিদ্যুতের অভাবে নাকাল গ্রামাঞ্চল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং এর সিদ্ধান্ত। আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 27 জেলায় তাপপ্রবাহ। লিখনে গুপ্ত শব্দের উত্তাপ রাজনীতির মাঠে, পেশি শক্তি সরিয়ে শিষ্টাচার রক্ষার তাগিদ বিশ্লেষকদের। সরকার বিরোধী দল সবারই মূল্যায়ন হচ্ছে, সবাইকেই গঠনমূলক রাজনীতি, সুশৃঙ্খল রাজনীতি, রাজনীতি সংস্কৃতির পরিবর্তন দেখাতে হবে। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও স্বতন্ত্রের সব প্রার্থী বৈধ, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, আপিলের প্রস্তুতি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন, বেশ কিছু কেন্দ্রে সহিংসতার অভিযোগ। এবং সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড, চট্টগ্রামের সাগরিকায় কোণঠাসা সফরকারীরা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ল গণপরিবহনের ভাড়া। সব রুটেই প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা করে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া প্রতি কিলোমিটারে দাঁড়িয়েছে 2 টাকা 53 পয়সায়। আর দূরপাল্লার জন্য 2 টাকা 23 পয়সা। আন্তনগরের ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 43 পয়সা করে। সচিবালয়ের সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সড়কমন্ত্রী। জানিয়েছেন রেল এবং লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। 1.5 মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, পর্যাপ্ত তেল না পাওয়া এখন প্রতিদিনের চিত্র। সম্প্রতি বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, এরপরও চাহিদা অনুযায়ী তেল মিলছে না, তাই ক্ষোভও বাড়ছে। স্টেশন থেকে শুরু করে এবার বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। সবশেষ তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল 2022 সালে। তবে পরে তেলের দাম কমলেও সেই ভাড়া আর কমেনি। এর প্রায় 3.5 বছর পর জ্বালানির দাম সমন্বয় করতে ফের বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। ফলে জ্বালানি তেলের দাম বাড়ার চাপ শুরু হলো জনগণের উপরেই। আমার আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ হলো কিনা, এগুলো তো আসলে হয় না, বাংলাদেশে এগুলো হয় না। আসলে তো হুটার সিদ্ধান্ত চাপাই দেয়। একে হচ্ছে তেলের মনে করেন যে ঘাটতি, তেল সরবরাহ নাই, বাস ভাড়া বাড়াটা যুক্তিসঙ্গত কথা না। সংযোগ যোগাযোগ রেখে করাটা উচিত, যেটা মানে বিগত অনেক বছরই হয় নাই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল চালিত পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে হয়েছে 2 টাকা 53 পয়সা, বাড়ল 4.4%। দূরপাল্লায় প্রতি কিলোমিটার ভাড়া দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সায়, আর আন্তনগরে 2 টাকা 43 পয়সায়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না, সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে সড়কমন্ত্রী বলেন, বাস মালিকদের 22 পয়সা ভাড়ার প্রস্তাবের বিপরীতে দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া
নির্ধারণ করে দেবে। সড়কে বাড়লেও এখনই ভাড়া বাড়ছে না রেল ও নৌপথে, দ্রুতই নির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার এক সপ্তাহ পর বাড়ল গণপরিবহনের ভাড়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাড়া বাড়ানো হয়েছে তা যৌক্তিক, তবে গণপরিবহনের কর্তা ব্যক্তিরা যাতে এই ভাড়াকে অযৌক্তিকভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে না দেয় তা দেখার জন্য সরকারের তদারকি অব্যাহত রাখার তাগিদ সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীতেও হবে পরীক্ষামূলক লোডশেডিং, সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে গড়া হচ্ছে 10 সদস্যের পরামর্শক কমিটি। এদিকে সংসদে প্রধানমন্ত্রী এই কথা জানানোর পর ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। আর দেশের স্বার্থে দুই পক্ষের এমন একসঙ্গে পথ চলার মনোভাব দেখে স্বাগত জানান স্পিকার। দেখেছিলাম যে তিনি তার হাত নাড়াতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 20তম বৈঠক। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রস্তাব দেন সংসদ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী সংকট মোকাবিলায় বিরোধী দল নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে 10 সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মধ্যে 5 সদস্য সরকারি দলের এবং বাকি 5 সদস্য বিরোধী দলের। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা জানান শিগগিরই তারা 5 সদস্যের নাম জানাবেন। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল এক থাকলে যে কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান স্পিকার। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এরপর আলোচনা হয় দেশের লোডশেডিং পরিস্থিতি নিয়ে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান রাজধানীতেও পরীক্ষামূলকভাবে হবে লোডশেডিং। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী 1 মে থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। সংসদে জানান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোডশেডিং। শহরে বিদ্যুৎ বিভ্রাট কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে বিদ্যুতের অভাব এখন প্রকট। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানে ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। সরকারি হিসাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আছে প্রায় 2000 মেগাওয়াট, যা সমন্বয় করতেই লোডশেডিং করতে হচ্ছে। আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামে। বৈশাখের শুরুতেই রাজধানী ঢাকাসহ 3 বিভাগের অন্তত 24 জেলায় চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড এই গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা REB বলছে চাহিদার 35% বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষি এবং উৎপাদনে। গ্রামে গঞ্জে আমাদের মনে হচ্ছে যে এই বাসাবাড়িতে যে বিদ্যুৎ সংযোগ সেটাই বোধহয় আমাদের একটা বড় সমস্যা। তার চাইতে বড় বিষয় হচ্ছে যে লক্ষ লক্ষ এন্টারপ্রাইজ, সেখানে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ, কটেজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিদ্যুতের উপরে বহুলাংশে নির্ভরশীল। এবং যেহেতু গ্রামে এখন দেখা যাচ্ছে 8 থেকে 12 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, এবং শহরে আমরা সেটা খুব বেশি বুঝতে পারছি না, বিশেষ করে যে রাজধানী শহরে থেকে বোঝা যায় না। কিন্তু এই ঢাকার বাইরে গেলে যদি আমরা গ্রামে যাচ্ছি তখন কিন্তু বিদ্যুতের জন্য হাহাকার।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে বিদ্যুতের চাহিদা এবার 18,500 মেগাওয়াট হতে পারে। এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুতের উৎপাদন হয়েছে 16,500 মেগাওয়াট। গ্যাস ও জ্বালানির সংকটে সক্ষমতার অনেক কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যে কারণে লোডশেডিং হচ্ছে। আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তথ্য বলছে দেশের 136টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল 47টি, এর 27টি বন্ধ ছিল জ্বালানির অভাবে। এই জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন দেশের প্রাকৃতিক গ্যাস ও কয়লার যে মজুদ আছে তা উত্তোলনে মনোযোগী হলে ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব হবে। একটা মাইন্ডসেটের দরকার। এই বোধটা আমার মনে হয় অতটা সজাগ নয় সরকারের মধ্যে, যে আমাদের যে পটেনশিয়ালিটিটা আছে বাংলাদেশে সেটা যে আমাদেরকে উপরের দিকে উঠায় নিয়ে যেতে পারে এই গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে, সেই বোধটা আমার মনে হয় অতটা কার্যকরভাবে নাই। সংকটের এই সময়ে গ্রাম ও শহরে লোডশেডিংয়ে সমতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে অনুভূত হচ্ছে গ্রীষ্মের খরতাপ, বাড়ছে রোদের তীব্রতা, চৈত্রের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, বাড়ছে সেই সাথে হিটস্ট্রোক সহ নানান স্বাস্থ্য ঝুঁকি। এরই মাঝে রাজশাহী বিভাগে 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চৈত্রের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজশাহী সহ দেশের 27 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ বগুড়ার জনজীবন। গরম থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থান ও ছাতা ব্যবহার করছেন সাধারণ মানুষ। তীব্র গরমে গা ঘেমে যাচ্ছে, তৃষ্ণা লাগতেছে, অতিরিক্ত গরমের তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে। মাথা 4 নম্বর 30 পারে, তারপরে হয়তো গলা শুকে ওঠে। বগুড়ায় বৃহস্পতিবার 33.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সবচেয়ে ঝুঁকি বিষয়টা হচ্ছে হিট স্ট্রোক। কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাকে অবশ্যই ঠান্ডা কোনো স্থানে নিয়ে যেতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাসের এবং ঠান্ডা পরিবেশে তাকে রাখতে হবে। একটানা যাদের কাজ করতে হয় তাদের পর্যাপ্ত পানি পান এবং ঠান্ডা অবস্থায় যে শরীর ঠান্ডা করার জন্য তাদেরকে বিশ্রাম নিতে হবে। রাজশাহীতেও মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা 54 ডিগ্রি সেলসিয়াস। আজকে বিকেল 3টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি। গতকাল ছিল তীব্র, আর এখন মৃদু। এছাড়াও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে। তবে আগামী 25 এপ্রিল থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেয়াল লিখনে গুপ্ত শব্দ লেখা নিয়ে রাজনীতির মাঠে ফের উত্তাপ। সম্প্রতি এমন শব্দ লেখা নিয়ে দুই ছাত্র সংগঠনের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম সিটি কলেজ। সেই তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে জাতীয় সংসদেও। বিশ্লেষকরা বলছেন, ভাষার শিষ্টাচার হারিয়ে পেশি শক্তির এমন মহড়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি হঠাৎ রণক্ষেত্র চট্টগ্রাম সিটি কলেজ। দফায় দফায় সংঘর্ষে লিপ্ত ছাত্রদল ও ছাত্র শিবির। সংঘাতের আঁচ লাগে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। ঘটনার সূত্রপাত দেয়াল লিখনে গুপ্ত শব্দটি লেখা নিয়ে। বিশেষ এই শব্দের আগে পিছে কি রয়েছে সেই বিতর্ক দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। সেই উত্তাপে তর্কে জড়ান সংসদ সদস্যরাও। যুক্তি আর পাল্টা যুক্তির পসরায় সংসদ অধিবেশনে দেখা গেছে রণক্ষেত্র দশা। চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই
সংশ্লিষ্টতা নেই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। প্রতিবাদের ভাষা কি সহিংসতা হতে পারে? এ যেন এক প্রাচীন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ভাষা ও আচরণে শিষ্টাচার হারালে রাজনীতিতে এমন আবহাওয়া তৈরি হয়। আপনি যখন একজন মানুষকে গালিগালাজ করা শুরু করবেন, আপনি যখন একজন মানুষকে কুলাঙ্গার বলবেন বা এই ধরনের শব্দ ব্যবহার করবেন, এইটা হচ্ছে একটা লাইন ক্রস করে। এই লাইনটা ক্রস করার পরে এটার মানেটা হচ্ছে যে এই নেতৃবৃন্দ যাকে আপনি বিভিন্ন বাজে নামে ডাকছেন, সেটার একটা জাস্টিফিকেশন যখন আপনি করেন, তখন হচ্ছে গিয়ে আপনি আপনার দলের লোকদের একটা ইন্ডিকেশন দেন যে ভায়োলেন্সটাও অ্যাকসেপ্টেবল। সো ওই জায়গাটা হচ্ছে গিয়ে ভয়াবহ ব্যাপার। দেশের প্রায় সব ছাত্র সংগঠনই রয়েছে কোনো না কোনো রাজনৈতিক দলের ছায়ায়। তাই দলগুলোকেই হতে হবে আগুয়ান, বোঝাতে হবে পেশিশক্তি নয়, ফিরতে হবে সংলাপে, বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সকল রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যেন নিবৃত থাকে, তাদের অঙ্গ সংগঠনগুলো যেন নিয়ন্ত্রিত থাকে। বিশেষ করে নিয়ন্ত্রণ ইন দ্য সেন্স আমি বলছি যে যেন তাদের বদনাম না হয় কারোরই। সুতরাং শুধুমাত্র আগে যেমন সবাই বলতো সরকারের বদনাম হয়, এখন কিন্তু শুধু সরকারের বদনাম হয় না, মানুষ সবার দিকে তাকাচ্ছে, সবাইকে মূল্যায়ন করছে, সরকার বিরোধী দল সবারই মূল্যায়ন হচ্ছে। সবাইকেই গঠনমূলক রাজনীতি, সুশৃঙ্খল রাজনীতি, রাজনীতি সংস্কৃতির পরিবর্তন দেখাতে হবে। রাজপথে পেশিশক্তির ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা থাকে দলগুলো, বলছেন সুজন সম্পাদক। রাজপথে গড়ানোর আরেকটা কারণ হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি, এবং আমাদের এই দুই দলেরই ধরেন আওয়ামী লীগের আমলে ওই যে এটা দাঁড়াইতে পারত না রাস্তায়, এখন তো ওই বিরোধী দলও দাঁড়াইতে পারে। তাই ওই যে তাদের স্বার্থ ইয়ের জন্য মূল দলের অঙ্গ সহযোগী হিসেবে তারা এখন রাজপথে এইসব করছে, কিন্তু তাদের এগুলোর থেকে দূরে থাকাটা সবার জন্য মঙ্গলকর। বিশ্লেষকরা বলছেন, অবিলম্বে ছাত্র রাজনীতিতে আনতে হবে গুণগত পরিবর্তন, আচরণে সংযত হতে হবে শীর্ষ নেতৃত্বকেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের উত্তাপ যখন রাজপথে গড়ায়, তখন তার রাষ্ট্রের জন্য বয়ে আনে ভয়াবহ পরিণতি। আর তাই সাধারণ মানুষের প্রত্যাশা, রাজপথের এই উত্তাপ যেন সংসদের টেবিলে গিয়ে থামে। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের 36 ও স্বতন্ত্র জোটের এক প্রার্থীর সবার মনোনয়নই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে সরকারি চাকরি ছাড়ার 3 বছর পার না হওয়ায় বাতিল হয়েছে জামাত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। ইসি সচিবালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন বিএনপি জোটের 36 প্রার্থী এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে নির্বাচন কমিশন। বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করে ইসি। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল, 12টি বৈধভাবে গৃহীত হয়েছে, আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি। সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান মনোনয়ন প্রাপ্তরা। তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দেব। ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব। বাংলাদেশে আমাদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকারি চাকরি ছাড়ার পর 3 বছর পার না হওয়ায় বিধিমালা অনুযায়ী তিনি নির্বাচন করতে পারছেন না। শূন্য হওয়ার পর সব দল বা জোটের জন্য উন্মুক্ত হবে আসনটি। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আপিল করার কথা জানান মনিরা শারমিন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই আইনের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই লাভজনক পদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা এইটার যে স্পিরিটটা আইনের, সেই ক্ষেত্রে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন। চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 26 এপ্রিল আপিল করা যাবে, আর শুনানি হবে 27 ও 28 এপ্রিল। সামিয়া মাহাতো, রোজা, নিউজ 24, ঢাকা।
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও একাধিক কেন্দ্রে সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূলের মসনদে টিকে থাকা আর বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে কে এগিয়ে তা জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। এদিকে ভোট শেষে ফলাফলের আশায় তামিলনাড়ু রাজ্য। নিরাপত্তায় মোতায়েন 2 লাখ সেনা, আকাশে বিমান বাহিনীর হেলিকপ্টার। তবুও হট্টগোল এড়ানো গেল না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণে। মালদা, দক্ষিণ দিনাজপুর, লাভপুরে বিজেপি প্রার্থী ও পোলিং এজেন্টদের উপর তৃণমূল সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি আক্রমণের শিকার। তুমুল বাগবিতণ্ডা ও হাতাহাতির ছবিও ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। দুটো ছেলে এসে অমনি আমার পাজরে একবার বোম ফেলি দিয়ে মারল দূর। ভোট গ্রহণের সকালটা অত্যন্ত শান্তিপ্রিয় ছিল। দীর্ঘ লাইনের ভোগান্তি ছাপিয়ে ভোটাধিকার প্রয়োগে ব্যস্ত হয়ে পড়েন ভোটাররা। ভোট হয়েছে রাজ্যটির 16 জেলায় 152 আসনে। আমাদের এখানে শান্তিপূর্ণ এরিয়া, আমাদের এখানে কোনোদিন সমস্যা হয় না, আমাদের কোনো ঝুট ঝামেলা হয় না। আমরা প্রায় প্রত্যেকবারই এইরকম শান্তিতে আসি, সবাই মিলে ভোট দিয়ে চলে যাই। তবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উস্কানি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তৃণমূল। ভোট শুরুর কয়েক ঘন্টায় 350 অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতে 234টি আসনে ভোট হয়েছে। জয়ের আশায় আছেন দক্ষিণের তারকা থালাপাতি বিজয়। একাধিক এলাকায় ভোট বর্জনের খবরও এসেছে। নীরব দাস, নিউজ 24। কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী ভাস্কর সর্দার। দেখো, পশ্চিমবঙ্গের প্রথম ধাপের যেই 16টা জেলার 152টা আসনে ভোট হয়ে গেল, সেই ভোট যে শুরু হয়েছিল সকাল 7টা থেকে ভারতীয় সময়, শেষ হলো সন্ধ্যে 6টায়। এবং এই ভোটে এখনো সর্বশেষ তথ্য না পাওয়া গেলেও যেটুকু আমরা বুঝতে পারছি সেটা প্রায় 90-এর কাছাকাছি কিন্তু ভোট পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা 44,000 বুথে ভোট পড়েছে প্রায় 90% মতো, যা এটাও কিন্তু নজিরবিহীন একটি ঘটনা পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে। এর পাশাপাশি বলে রাখতে চাই যে সার্বিকভাবে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসে, অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে। এর পাশাপাশি আমরা দেখতে পারি যে দক্ষিণ দিনাজপুরে যে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তাকে কিন্তু রাস্তায় পেলে মারধর করা হয়, তা সেই অভিযোগও কিন্তু শাসক দলের বিরুদ্ধে। এবং একইভাবে যে বীরভূমেও কিন্তু আমরা দেখতে পাই যে একটা বড় জটলা তৈরি হয়েছিল। সেই জটলাকে যখন পুলিশ ছাড়াতে যায়, সেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে, পরে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী আসাতে সেই জটলা ছড়ে, কিন্তু তখন পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর হয়। সার্বিক এই 4টি ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু কোনো সহিংসতা নেই। কোনো জায়গায় এখনো পর্যন্ত ছাপ্পা বা বুথ দখল করে ভোট হয়েছে এমন কোনো ঘটনা নেই। সর্বশেষ তথ্য থাকতে পশ্চিমবঙ্গ থেকে এটাই আমার কাছে। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরেই তুলে নিয়েছেন 5 উইকেট। সাগরিকা টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে 8 উইকেটে 265 রানে। ব্যাট হাতে 20 ইনিংস পর সেঞ্চুরির দেখা পান নাজমুল শান্ত। এছাড়াও লিটন দাসের ব্যাট থেকে আসে 76 রান। উইল ও রুর্ক নেন 3 উইকেট। জবাবে 61 রানের মধ্যে সাজঘরে ফেরেন অধিনায়ক টম ল্যাথম সহ 3 ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। 10ম উইকেটে ফক্সক্রফট ও লেস্টার জুটি থেকে আসে মাত্র 50 রান, তাও মাত্র 31 বলে। কেলির 59 রানের পর ফক্সক্রফট খেলেন 75 রানের ইনিংস। তারপরও নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় 210 রানে। 43 রান খরচায় মুস্তাফিজ ক্যারিয়ারে 6 বারের মতো নেন 5 উইকেট। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।